বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে এই মুহূর্তে যারা চ্যানেল আই দেখছেন আপনাদেরকে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফ ও চ্যানেল আইয়ের পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই শীর্ষক অনুষ্ঠানটি দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম এই প্রতিষ্ঠানটি 1992 সালে প্রতিষ্ঠিত হয়ে 1997 সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে RJHC থেকে নিবন্ধিত হয়। মূলত প্রতিষ্ঠানটি বাংলাদেশে কার্যরত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানসমূহের যে সকল লোকবল আছে তাদের উন্নয়নের জন্য, তাদের প্রশিক্ষণের জন্য, তাদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে লবিং অ্যাডভোকেসি কাজে এবং এরই পাশে তাদের অর্থায়নের জন্য বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ এবং সর্বোপরি তাদের তথ্য নিয়ে গবেষণা, তথ্য বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে শেয়ারিং এই কাজগুলো করে থাকে। আজকে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের ধারাবাহিক অনুষ্ঠানের 44তম পর্ব এবং এই পর্বটি আমাদের সংস্থা ইফসার সৌজন্যে প্রচারিত হচ্ছে। আজকে আমরা আমাদের স্টুডিওতে যে দুজন জ্ঞান পিপাসু অতিথি পেয়েছি, প্রথমে আমি পরিচয় করিয়ে দেব আমাদের শাহজালাল ইসলামী ব্যাংকের শ্রদ্ধেয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মসলিউদ্দিন আহমেদের সাথে। জনাব মসলিউদ্দিন আহমেদ রুয়েট থেকে তিনি ইঞ্জিনিয়ারিং যে ট্রিপলি আমরা বলি, সেই ট্রিপলিতে পাশ করার পর আবার ঢাকা ইউনিভার্সিটি থেকে IBA এবং এরপরে আবার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিশেষ করে AIT থাইল্যান্ড, সেখান থেকেও তিনি আবার ডিগ্রি অর্জন করেছেন ক্রেডিট রিস্কের উপরে। বিভিন্ন ব্যাংকে কাজ করার পর আজকে আমাদের সেই শাহজালাল ইসলামী ব্যাংকের এখন MD। আমাদের সাথে আরও আছেন আজকের অতিথি আমাদের ইফসা প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় নির্বাহী পরিচালক এবং প্রতিষ্ঠাতা জনাব আরিফুর রহমান। ডক্টর আরিফুর রহমান তিনি স্নাতক ডিগ্রি অর্জন করার পর আজকের আমাদের যে আলোচ্য বিষয় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, এর উপরে তিনি PhD করেছেন। প্রথমে চলে যাব আমাদের শাহজালাল ইসলামী ব্যাংকের শ্রদ্ধেয় ব্যবস্থাপনা পরিচালকের নিকট। আপনি কয়েকটি ব্যাংকে থেকে আমাদের মাইক্রো ফাইন্যান্স সেক্টরে, দ্যাট ইজ অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে কাজ করার জন্য অর্থায়ন করেছেন। আপনি এই সেক্টরে এসে আমাদের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো যাদের NPL আপনি জানেন যে ব্যাংকিং সেক্টরের চেয়ে অনেক কম, এদের রুরাল সেক্টরে কাজ করার ক্ষেত্রে যে মূল্যায়ন, এটাকে আপনি কিভাবে দেখছেন? সাদত ভাই, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমি চ্যানেল আইয়ের দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি। যে কোনো ব্যাংকের জন্য আমাদের এই ক্ষুদ্র ঋণ, যেটাকে আমরা CMSME বলি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে একটি ব্যাংকের যদি কোনো বেস বলা হয়, এই বেসটা প্রতিষ্ঠিত হয় কিন্তু এই CMSMEর উপর। এরপরে আমরা কর্পোরেট ঋণ যদি আমাদের একটা বিশাল জায়গা জুড়ে থাকে, কিন্তু এই ক্ষুদ্র ঋণের তারতম্যের কারণের জন্য কিন্তু ব্যাংকের পোর্টফোলিওতে তেমন ব্যাঘাত ঘটে না। ব্যাঘাত ঘটে যখন কর্পোরেট একটা খারাপ হয়ে যায়, তখন এন্টায়ার ব্যাংকসটা অনেক সময় একটা কলাপসের দিকে চলে যায়। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে মার্কেট ডিমান্ড করে যে প্রত্যেকটা ব্যাংকই চেষ্টা করছে তাদের পোর্টফোলিওকে একটি সাইজেবল রেঞ্জে ক্ষুদ্র ঋণের পোর্টফোলিও ম্যানেজ করার জন্য। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের দেশের সবথেকে বড় সমস্যা হচ্ছে যে আমাদের 62টা ব্যাংকস আর অপারেটিং, এর ভিতরে ম্যাক্সিমাম ব্যাংকই হচ্ছে আরবানাইজড ব্যাংকস, যার ফলে আমরা কিন্তু ওই গ্রাম গঞ্জ, ইউনিয়ন, ইভেন উপজেলাকেও কিন্তু কভার করতে পারি নাই। এই 62টা ব্যাংক এই ছোট দেশের ভিতরে পরিচালিত হলেও মোর দ্যান 50% পিপুল আর আনব্যাংক পিপুল। তাদেরকে আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মাধ্যমে তাদেরকে রিচ করার চেষ্টা করছি। যেমন আমাদের শাহজালাল ব্যাংক, আমাদের অনেকগুলো এজেন্ট ব্যাংকিং আছে তার বিভিন্ন গ্রামে গঞ্জে, তার মাধ্যমে আমাদেরকে প্রান্তিক জনগোষ্ঠীকে টাচ করার চেষ্টা করছি। প্লাস আমরা এনজিও লিঙ্কেজের মাধ্যমে আমাদের যে এগ্রি লোন যেটা আছে, ক্ষুদ্র মাইক্রো লোন যেটা আছে, সেটাকে আমরা ফাইন্যান্স করে থাকি। এবং এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে আমরা যতখানি অটোমেশনের আওতায় আনতে পারবো, আমরা তত ফিজিক্যাল ব্রাঞ্চ না করে আমরা কিন্তু আমাদের সেবাকে তাদের দোরগোড়ায় দিতে পারবো। আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 2000 NGO দে আর অপারেটিং ইন দ্য মার্কেট এবং দে আর ভেরি সাকসেসফুল। তার মানে হচ্ছে যে ব্যাংকিং সেবা পৌঁছানো, যদি আমি সেই সমস্ত মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছাইতে পারি, তার কস্ট অফ ক্যাপিটাল কমে যাবে। কস্ট অফ ক্যাপিটাল কমে গেলে তার কস্ট অফ প্রোডাকশন কমে যাবে। কস্ট অফ প্রোডাকশন কমে গেলে যে আমাদের যে ভোক্তা আছে তারা কম্পারেটিভলি বেটার প্রাইসে এই গুডসটা পেয়ে যাবে। তো সুতরাং আমি আজকে এই ক্রেডিট ডেভেলপমেন্ট ফোরামকে স্বাগত জানাচ্ছি যে তাদের এই সময়োপযোগী এবং তাদের এই পদক্ষেপের কারণের জন্যই কিন্তু আমাদের
এই যে ব্যাংকিং, যে ক্ষুদ্র ঋণ, এগ্রি ঋণ, আমাদের সাস্টেনেবল ফাইন্যান্সিংয়ের, গ্রিন ফাইন্যান্সিংয়ের এই যে সমস্ত জিনিসগুলো আছে আমরা কাস্টমারের দোরগোড়ায় দিতে পারছি। এবং আপনাদের উদ্দেশ্যে বলে থাকি, প্রত্যেকটা ব্যাংকের যদি আপনি ক্লাসিফিকেশনস অফ দ্য পোর্টফোলিও করেন, সবচেয়ে কম ক্লাসিফিকেশনস হবে কিন্তু এই মাইক্রো ক্রেডিটে। তো সেই দিক থেকে কিন্তু বাংলাদেশ অনেকখানি সাকসেসফুল, ইভেন দ্য ব্যাংকিং সেক্টর ইজ সাকসেসফুল টু ফাইন্যান্স দ্য মাইক্রো ক্রেডিট ফ্যাসিলিটি। জি মোস্তাফিজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখন চলে যাব ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন, ইপসা আমরা সংক্ষেপে বলি। আপনি মাইক্রো ক্রেডিট সেক্টরে বা প্রিজমে চাকরি কেন নিলেন, বা এরপরে কেন এই ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি আমরা যেটা বলি, যদিও পরবর্তীতে আপনার মাইক্রো ক্রেডিটে এসেছেন, এইটাতে আসার আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি আমাদেরকে একটু বলেন। চ্যানেল আইয়ের সকল দর্শককে আমার পক্ষ থেকে এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। 1985 সন ছিল জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক যুববর্ষ। জি। তো আমরা 1985 সনে, তখন আমি ছাত্র, তো আমরা একটা যুব সংগঠন প্রতিষ্ঠা করার জন্য এই যুববর্ষে আমরা একটা উদ্যোগ নিই। তারই ফলশ্রুতিতে আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা গড়ে ওঠে। সেই হিসাবে এই প্রতিষ্ঠানটি 40 বছর ধরে কাজ করছে। আমরা মূলত বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশ, বিশেষ করে চট্টগ্রাম বিভাগে আমরা কাজ করি, এবং চট্টগ্রামে হচ্ছে আমাদের সদর দপ্তর। তো আমরা আমাদের এই প্রতিষ্ঠানটা প্রথম যে 10 বছর, অর্থাৎ 85 থেকে 95, এটা মূলত আমরা ইউথদের নিয়ে আমরা কাজ করতাম। বিভিন্ন ধরনের ইউথ ক্যাম্প করা, ইউথদের জন্য বিভিন্ন ট্রেনিংয়ের আয়োজন করা, ইউথদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজগুলো করা। তো 10 বছর পরে আমাদের এই কাজের মধ্যে একটা বড় অভিজ্ঞতা হলো 1991 সনে যে ঘূর্ণিঝড়টি হয়। আপনারা জানেন যে এই ঘূর্ণিঝড়টি আমাদের এই উপকূলীয় অঞ্চলে অসংখ্য মানুষের জীবন হানি হয় এবং অনেক সম্পদের ক্ষতি হয়। তো তখন আমরা দেখলাম যে এরকম বিপদাপন্ন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় প্রতিষ্ঠান প্রয়োজন। এই চাহিদার প্রেক্ষিতে আমাদের প্রতিষ্ঠানটা একটা যুব সংগঠন থেকে এটা একটা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে রূপান্তরিত হয়। 95 পরে বাংলাদেশ সরকারের এনজিওএফএস, ব্যুরো রেজিস্ট্রেশন এবং আমাদের কার্যক্রমকে আমরা ঢেলে সাজাই এবং বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মসূচি আমরা করতে থাকি। তো একটা পর্যায়ে আমরা কাজ করতে গিয়ে দেখলাম যে শুধু উন্নয়ন কর্মসূচি অথবা সচেতনায়ন কাজের পাশাপাশি যদি আমরা অর্থনৈতিক উন্নয়নের কার্যক্রমে যদি মানুষকে সম্পৃক্ত করতে না পারি, তাহলে আসলে প্রকৃত উন্নয়ন সম্ভব না। এরকম একটা ধারণা এবং চাহিদার প্রেক্ষিতে মূলত আমরা আমাদের অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি তথা মাইক্রো ফাইন্যান্সিংয়ের কাজটা শুরু করি। এবং আপনি জানেন যে তখন তো আর এমআরএ ছিল না, তখন আমরা আমাদের ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম থেকে আমাদের যেসব সক্ষমতা বৃদ্ধির জন্য যেসব প্রশিক্ষণগুলো হতো, তার আলোকে আমরা মূলত আমাদের কাজগুলো শুরু হয়। পরবর্তীতে যে এমআরএ যখন প্রতিষ্ঠা করে বাংলাদেশ সরকার, তার নিবন্ধন নেই, আমরা তার সনদপ্রাপ্তি হয় এবং পরবর্তীতে আমাদের কার্যক্রমকে আমরা ধীরে ধীরে আমাদের বাড়াতে থাকি। এখন আমরা চট্টগ্রাম বিভাগের সব জেলায় আমাদের কার্যক্রমটি আমাদের পরিচালিত হচ্ছে। অর্থাৎ আমাদের প্রতিষ্ঠান একটা এমএফআই প্রতিষ্ঠান হিসেবে আমরা যেরকম অর্থনৈতিক কর্মকাণ্ড করি, পাশাপাশি আমরা আমাদের সরকার এবং দাতা সংস্থা, বিশেষ করে জাতিসংঘের সহযোগিতায় আমরা অনেক ধরনের উন্নয়ন কর্মকাণ্ড করে থাকি। এর বাইরে কোনো ব্যাকগ্রাউন্ড কি আপনার মাথায় ঢুকেছিল তখন? আমি যেহেতু ছাত্র জীবন থেকে প্রতিষ্ঠান করা এবং যুবদের নিয়ে কাজ করি, পাশাপাশি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে আমাদের যে ডক্টর ইউনূস স্যারের যে উদ্যোগ, সেগুলো সম্পর্কে আমার জানা। পাশাপাশি যেটি হলো যে আসলে 1991 সনের যে ঘূর্ণিঝড় পরবর্তীতে মানুষের যে অসহায়তা এবং সমস্যা, এটাই মূলত আমাকে ধাবিত করে এবং পরবর্তীতে কাজ করতে গিয়ে আমার অভিজ্ঞতা অর্জনের জন্য আরেকটি প্রতিষ্ঠানে কিছুদিন কাজ করে অভিজ্ঞতা অর্জন করি। এই পুরো বিষয়টিকে নিয়ে আমরা চিন্তা করেছি যে আসলে আমাদের ওই অঞ্চলে সরকারের পাশাপাশি আমাদের কিছু বেসরকারি প্রতিষ্ঠানের সংগঠন প্রয়োজন। সেই তার তাগিদ থেকে আপনার কাছে আবার আমরা আসবো, আমরা আবার মোস্তাফিজ স্যারের কাছে যাই। তো মাইক্রো ক্রেডিটের সাথে ব্যাংকিং সেক্টর একীভূত হয়ে কিভাবে কাজ করলে, দ্যাট ইজ প্রক্রিয়াটাকে আরও কিভাবে নিবিড় করে আমরা পল্লী অঞ্চলের ডেভেলপমেন্ট, দ্যাট ইজ প্রান্তিক জনগণের উন্নয়নে কাজ করতে পারি স্যার? আমাদের ব্যাংকের যে এগ্রি লোন বা কটেজ মাইক্রো লোন আছে, তার মোস্টলি প্রত্যেকটা ব্যাংকেরই একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট থ্রো এনজিও লিঙ্কেজ। কিন্তু এনজিও লিঙ্কেজ দিয়ে গেলে ঠিক ওই রকম বেনিফিটটা আসে না, বিকজ এনজিওস, দ্য ইন্টারেস্ট রেট অফ এনজিওস ইজ লাইক ভেরি হাই। সো আলটিমেট যে অবজেক্টিভ সেটা কিন্তু যায় না। এবং আপনি এটা ছাড়াও জানেন বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ধরনের রিফাইন্যান্স প্রকল্প আছে, প্রিফাইন্যান্স প্রকল্প আছে, সাবসিডাইজ প্রকল্প আছে। সেগুলো কিন্তু আমরা ডিরেক্টলি যদি না যাই, সেগুলো কিন্তু এনজিও লিঙ্কেজের মাধ্যমে করা যায় না। তো সেখান থেকেও কিন্তু বঞ্চিত হচ্ছে। তো সেই কারণের জন্য আমরা এখন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস যেটা আছে, বিকাশ নগদের মাধ্যমে বা অনেক ব্যাংকের নিজস্ব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আছে, সেগুলোর মাধ্যমে বা এজেন্ট ব্যাংকিং, ডিলার বা এজেন্টের মাধ্যমে আমরা তাদেরকে ডাইরেক্টলি রিচ করার চেষ্টা করছি। কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিচ্ছে। বাংলাদেশের মতো দেশে
ছোট ছোট যে কোনো ধরনের প্রকল্প বা ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলার প্রোটেকশনের কোনো ইয়ে নাই, কোনো সিস্টেম নাই। আমি একটা এক্সাম্পল দিই। আজকে মিল্ক ভিটা এই সমবায় করার ফলে কিন্তু আজকে যে প্রান্তিক যারা ডেইরি ফার্মগুলো ছিল তারা কিন্তু তাদের দুধের ন্যায্য দামটা পাচ্ছে, ওয়েস্টেজ থেকে বাঁচছে এবং সেগুলো নিয়ে এসে সমবায়ের মাধ্যমে মিল্ক ভিটা কিন্তু একটা ভালো প্রফিটেবল ইয়েতে চলে আসছে। ওয়াই ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর মিল্ক অনলি? কেন এটা আমের জন্য প্রযোজ্য হবে না? কেন এটা আলুর জন্য প্রযোজ্য হবে না? কেন এটা আনারসের জন্য প্রযোজ্য হবে না? আমার পার্সোনাল ইয়ে হচ্ছে তার কারণ, আপনি কিছু একটু এক্সাম্পল দিই। আজকে বাংলাদেশে, সারা বাংলাদেশে কিন্তু অনেক চাতাল মিল ছিল, এগুলো সব বন্ধ হয়ে গেছে বিকজ বিগ জায়ান্ট তারা অটোমেটিক রাইস মিল করে ফেলছে এবং তাদের কস্ট অফ প্রোডাকশন কমে যাচ্ছে, ওগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অনেক ছোট ছোট ডেইরি ফার্ম ছিল, এই পোলট্রি ফার্ম ছিল, তারা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে বিকজ যারা বড় বড় জায়ান্ট আছে তাদের যে কস্ট অফ প্রোডাকশন অফ এগ তারা যে মার্কেটে যেটাতে দিতে যাচ্ছে সেটাতে তারা পারছে না। নাম্বার 3 হচ্ছে আমাদের লোকাল কোনো মার্কেট নাই। যে মার্কেটই হোক না কেন, দে ওয়ান্ট টু ব্রিং টু ঢাকা। ঢাকা ইজ দ্য মেইন মার্কেট। তো ঢাকা আনতে গেলে যারা ওই প্রান্তিকে যারা প্রোডাকশন করছে তারা তো তাদের চ্যানেল নাই, ডিস্ট্রিবিউশন নাই, তাদের ট্রান্সপোর্ট নাই, ভেরি কস্ট হয়ে যাচ্ছে, তারা তখন এদের সাথে পারছে না। তো সেই কারণের জন্য আমি দুইটা অপশন রাখছি। একটা হচ্ছে মিল্ক ভিটা টাইপের প্রত্যেকটা অন্যান্য প্রোডাক্টের এরকম সমবায় করে সেই সমবায়ের একটা কম্বাইন্ড ম্যানেজমেন্টের ফলে সেই গুডসটাকে প্রান্তিকের কাছে, প্রান্তিক কৃষকরা যখন তারা প্রফিটেবল হবে তখন কিন্তু উইল বি মোর ইন্সপায়ার্ড টু ফাইন্যান্স দেম টু ডিরেক্টলি। আমরা যখন দেখছি যে একটা বৃষ্টি হলে ওই ফসলের আর ইয়ে হচ্ছে না, একটা খরা হলে এটা আউটপুট আসছে না, একটা অসুখ হলে মুরগি সমস্ত মরে যাচ্ছে, মাছের কোনো ইন্স্যুরেন্স, মাছ ব্যবসায়ের কোনো ইন্স্যুরেন্স নাই। তো এই অনেকগুলো কিন্তু প্রতিবন্ধকতা রয়ে গেছে। এটাকে যখন আপনি ইনস্টিটিউশনালাইজ শেপ দিবেন, প্রাতিষ্ঠানিক রূপ দিবেন, যেটা এটা সাকসেসফুল হয়ে গেছে, মানে আপনারা নির্ভর করতে পারছেন না। কারেক্ট অ্যাবসলিউটলি, তখন কিন্তু এটা আরো অনেক সাকসেসফুল হবে এবং আমাদেরকে বিভিন্ন ডেস্টিনেশনে মার্কেট ক্রিয়েট করতে হবে থ্রু দ্য গভর্নমেন্ট ইয়ে। ওয়াই দ্য এন্টায়ার মার্কেট উইল বি বেসড অন ঢাকা? কেন? তার মানে আপনারা শুধু অর্থায়ন ভাবছেন না, আপনারা আমি সামষ্টিক মানে বাজার, ম্যাক্রো ইকোনমিতে কিভাবে কাজ করবে সেটা, সামষ্টিক বাজার ডেভেলপমেন্টের উপরে নজর দিচ্ছি। এবং সেই কারণের জন্য আপনাকে ফাইনালি একটু বলতে চাই যে মোর পিপল আর ইনভলভড ইন দ্য distribution in the as an intermediary rather than directly in the productions, বিকজ তারা মনে করতেছে যে ইন্টারমিডিয়ারি করে অনেক টাকা ইনকাম করা যায়, যে প্রোডাকশন করছে সে টাকা কম পাচ্ছে, আর যে ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করছে হি ইজ মেকিং মানি। সো এই জিনিসটাকে আমাকে বন্ধ করতে হবে। এই ইন্টারমিডিয়ারি যখন আমি বন্ধ করে দিব তখন কিন্তু দে উইল গো টু দ্য পিপল এবং তারা কিন্তু ওই প্রোডাকশনে ইনভলভ হয়ে ইয়ে করবে এবং প্রান্তিক ডাইরেক্টলি ওদের সাথে লিঙ্কেজ করা। কারেক্ট। আপনারা মাইক্রো ক্রেডিট সেক্টরে দীর্ঘদিন কাজ করছেন, আমি এই জন্য বলছি কারণ লাইসেন্স আপনারা প্রথম থেকে পেয়েছেন এবং এরপরে কাজ করতে গিয়ে আপনাদের যে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিগুলোর যে মেম্বাররা, এদের সাথে আপনাদের যে মাইক্রো ক্রেডিট সেক্টরের মেম্বাররা, তাহলে কি একই মেম্বার না ভিন্ন মেম্বার? না, এটা দু ধরনের। প্রথম হচ্ছে যে আপনার ইকোনমিক ডেভেলপমেন্টের যে প্রোগ্রাম, ওটা কিন্তু অ্যাবসলিউটলি আমাদের মেম্বারদের সাথে। কিন্তু আমরা যখন কোনো ডেভেলপমেন্ট প্রোগ্রাম করি, বিশেষ করে আমাদের ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে আমাদের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে আমরা কাজ করি, সেখানে কিন্তু ইন জেনারেল যে কোনো ক্ষতিগ্রস্ত মানুষকে আমরা সাপোর্ট করতে পারি। কিন্তু ফাইন্যান্সিং প্রোগ্রাম হচ্ছে শুধুমাত্র আমাদের যারা মেম্বার তারাই আমাদের সাথে। আপনি জানেন যে আমরা তো শুধুমাত্র মাইক্রো ফাইন্যান্স দিচ্ছে, মানে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি অনেকগুলো আছে, তবে ফাইন্যান্সিং প্রোগ্রামটা হচ্ছে অ্যাবসলিউটলি আমাদের মেম্বার যারা তাদের জন্য, কেন তারা সেভিংস করছে এখানে। আপনি এখন টোটাল কি কাজ করেন এটা যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন। বিশেষ করে আমি বলবো হেলথ, এডুকেশন, আমাদের মূলত মানুষের যে বেসিক চাহিদা। আমরা যেহেতু প্রায় অনেক বছরের পুরনো প্রতিষ্ঠান এবং আমাদেরকে জাতিসংঘ সহ অনেকগুলো ডোনার এজেন্সিজ আমাদেরকে ফাইন্যান্স করে, আমরা হেলথ, এডুকেশন এবং দুর্যোগ ব্যবস্থাপনা, এই তিনটা হচ্ছে আমাদের মেজর। পাশাপাশি আমরা মানুষের সক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টার, ট্রেনিং প্রোগ্রামসগুলো আছে। কারণ হচ্ছে যে মানুষের সক্ষমতা যদি তৈরি করতে না পারি তাহলে সে কিন্তু, এই যেমন উনি একটা কথা বলেছেন যে তাকে ব্যাংকেবল করা, কিন্তু তার আগে তার দরকার যে তার ক্যাপাসিটি এনহ্যান্স করা। কেন সে যে তাকে যদি আমি পুঁজিটা দিব, সেটা যদি সে ব্যবহার করতে তার যদি সক্ষমতা না থাকে তাহলে কিন্তু সেটা সম্ভব না। তো সেই জন্য আমাদের এগুলো একটা ধারাবাহিক এবং একটা ইন্টিগ্রেটেড, এবং আমরা এই জন্য এটাকে বলি ব্লেন্ডেড ফাইন্যান্স। আমরা শুধুমাত্র ফাইন্যান্সিং করি না, তাকে সক্ষমতা অর্জন এবং পাশাপাশি তার এবং তার পরিবারের জন্য একটা যাতে প্রোটেকশন মেকানিজম যাতে থাকে, সেখানে স্বাস্থ্য এবং আমরা যদি ক্লিয়ার ভাগগুলো দেখতে চাই তাহলে একটু আমাদেরকে বলেন যে এডুকেশনে এই করতেছেন। আমরা আমাদের এডুকেশন প্রোগ্রামে আমরা দু ধরনের কাজ করি, ফর্মাল এবং নন ফর্মাল এডুকেশন। অর্থাৎ তার বাচ্চাদেরকে, তার পরিবারে যে বাচ্চারা থাকবে তারা যাতে সবাই
গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট এই শিক্ষা প্রতিষ্ঠানে যাতে তারা যায় সেটার জন্য তাদেরকে সাপোর্ট করা, পাশাপাশি সেখানে যদি স্কুল না থাকে আমরা নিজেরাই কিন্তু ফর্মাল এবং নন ফর্মাল দুই ধরনের স্কুল করছি তাদের জন্য। আর স্বাস্থ্যের জন্য আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি আছে, রেফারেল সিস্টেম আছে, আমরা ওখানকার সরকারি বেসরকারি যে স্বাস্থ্যসেবা সেখানে রেফারেল সিস্টেম, আবার যেখানে কিছুই নাই সেখানে আমরা নিজেরা করছি। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই যে আমরা তো যেহেতু একটু প্রান্তিক অবস্থায় কাজ করি, অর্থাৎ যেখানে শহরের বাইরের অঞ্চলগুলোতে কাজ করি, বিশেষ করে চট্টগ্রামের এই আপনার উপকূলীয় অঞ্চলগুলোতে কাজ করি, ওখানে কিন্তু অনেক জায়গায় স্বাস্থ্যসেবা নেই, কোস্টাল বেল্টে। জি, তো আমরা যেমন ধরেন একটা উদাহরণ হিসেবে আমি বলছি যে এমন একটা আপনার গ্রামকে বাছাই করলাম যেখানে আপনার ফিজিওথেরাপির সাপোর্ট দরকার, কিন্তু তার ফিজিওথেরাপি সাপোর্ট নিতে তাকে শহর আসতে হয়, যেটা খুব এক্সপেন্সিভ। তো আমরা নিজেরাই আমরা ফিজিওথেরাপি সেন্টার তাদের জন্য স্থাপন করেছি, অর্থাৎ চিকিৎসা সেবাটাকে তাদের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। আমরা আমাদের স্ট্যাটিক সেন্টার একটা, কিন্তু আমাদের মোবাইল সেন্টার হচ্ছে অনেকগুলো। আমাদের মূল কাজ হচ্ছে যে সেবাটাকে তাদের দোরগোড়ায় পৌঁছানো, যাতে করে তার সেবা প্রাপ্তির জন্য সেবা প্রাপ্তির জন্য তাকে যাতে বেশি কস্ট বেশি সময় সে যাতে আপনার করতে না হয়। আর এছাড়া মানুষকে দুর্যোগ, যেহেতু আমরা একটা উপকূলীয় অঞ্চলে কাজ করি, আমাদের মানুষের দুর্যোগ ব্যবস্থাপনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা এই জন্য মানুষ যাতে দুর্যোগে সে যাতে প্রস্তুতি নিতে পারে দুর্যোগের পূর্বে এই জন্য তাকে তৈরি করা, এবং দুর্যোগ পরবর্তীতে ইমিডিয়েট সে যাতে সাপোর্ট পেতে পারে। এই যে রিসেন্টলি আমাদের চট্টগ্রামে বন্যা হয়ে গেল আপনারা জানেন, এছাড়া আমাদের তো প্রাকৃতিক অন্যান্য দুর্যোগগুলো আছে, সাইক্লোন আছে, এগুলো প্রত্যেকটার জন্যই কিন্তু আমাদের প্রিপারেশন আছে এবং আমাদের সদস্যরা ক্ষতিগ্রস্ত, অর্থাৎ যে কোনো দুর্যোগ হওয়ার সরকারের আগে আমরা তাদেরকে আমরা পৌঁছে যাই। আলাদা আমাদের প্রজেক্টসগুলো আমরা কাজ করি, কারণ হচ্ছে যে আমাদের যেহেতু এটা দুর্যোগ প্রবণ এলাকা এবং জলবায়ু পরিবর্তনের একটা অভিজ্ঞতা আমাদের অঞ্চলে আছে, এই জন্য এগুলোর জন্য আমাদের আলাদা প্রজেক্টস আছে যেগুলোর জন্য আমরা কাজ করি, এগুলোর জন্য ফাইন্যান্স করে আবার আমাদের দাতা সংস্থাগুলো। শুধু দর্শকবৃন্দ, চলুন আমরা এখন ইফসার বিভিন্ন কার্যক্রমের উপরে একটি তথ্যমূলক ভিডিও চিত্র দেখে আসি। বাংলাদেশে মাছ চাষের অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে, আর দেশের যেসব এলাকা মাছ চাষের জন্য বিখ্যাত, মুহুরী প্রকল্প তার মধ্যে অন্যতম। ফেনী নদীতে বাঁধ নির্মাণের ফলে সৃষ্ট এই চরাঞ্চলে ৭৫০০ একর আয়তনের ১০,০০০ পুকুরে ২৫০০ চাষি মাছ চাষে জড়িত। সাস্টেইনেবল অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অ্যাট নর্দার্ন চট্টগ্রাম নামে বিশেষ এক উপপ্রকল্প বাস্তবায়ন করেছে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা। বিশ্বব্যাংকের অর্থায়নে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসিপি এর আওতায় এই উপপ্রকল্প বাস্তবায়িত হয়েছে। চট্টগ্রামের মীরের সরাই ও সীতাকুণ্ডু এলাকায় বাস্তবায়িত ৩ বছর মেয়াদী এ প্রকল্পের সেবা পেয়েছেন ৭ শতাধিক উদ্যোক্তা, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারীও রয়েছেন। এসিপি প্রকল্পের সহায়তায় স্বাস্থ্যসম্মত মাছের পোনা সরবরাহ নিশ্চিত করতে মিনি ফিশ হ্যাচারি স্থাপন করে দিয়েছে ইপসা। ইপসার সহযোগিতায় ব্রুড কালেকশন করে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ খামারে ব্যবহার করছি এবং আমাদের আশেপাশে যারা আছেন তাদেরকেও এই পোনা সরবরাহ করছি। ট্যাঙ্কে চাষ হচ্ছে তেলাপিয়া, রুই, ট্যাংরা ও কই মাছ। আরও অনেকেই প্রকল্পের আওতায় এমন খামার গড়ে স্বাবলম্বী হয়ে উঠেছেন। এই বায়োফ্লক পদ্ধতিতে অল্প জায়গায় বেশি মাছ চাষ করা যায়, খাদ্য খরচও কম হয়। ট্যাঙ্কে মাছ চাষ করার কারণে নিরাপদভাবে আমরা মাছ চাষ করতে পারতেছি, তাতে মাছের রোগ বালাই হচ্ছে না, গ্রোথ ভালো হচ্ছে। প্রকল্পের আওতায় গড়ে তোলা হয়েছে মাছের খাবারের ব্যবসায়ী উদ্যোগ। তাদের কাছ থেকে গুণগত মানসম্পন্ন ফিড কিনে উপকৃত হন মাছ চাষিরা। বিভিন্ন প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা পেয়ে এবং অধিক উৎপাদনশীল প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষিরা এখন আগের চেয়ে সচ্ছল, আর উৎপাদন পদ্ধতি হয়ে উঠেছে পরিবেশ বান্ধব ও টেকসই।
সুধী দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা এর বিভিন্ন কার্যক্রম দেখলাম। খালি অর্থায়ন না, যে মার্কেটিং চ্যানেল প্লাস যারা অ্যাকচুয়ালি প্রডিউসার তারা কতটুকু পাচ্ছে তাদের Benefited. শ্রমের ফসল। আমাদের বর্তমান যে স্ট্রাকচার আছে, আমাদের মার্কেটিং স্ট্রাকচার, প্রোডাকশন স্ট্রাকচার অ্যান্ড ফাইন্যান্সিং স্ট্রাকচার, এগুলো নিয়ে টোটাল ব্যাংকিং সেক্টর এবং মাইক্রোক্রেডিট সেক্টর অ্যাজ এ হোল লিঙ্কেজ স্থাপন করে কিভাবে টোটাল জিডিপি ডেভেলপমেন্ট বা ইকোনমিক ডেভেলপমেন্টের, আমি ম্যাক্রো ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলছি, এগিয়ে যেতে পারে। আপনি যদি আমাদেরকে একটা পরামর্শ দেন। আমি শাহজালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে বলি, আমাদের কিন্তু গত 3 বছর ধরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ফাইন্যান্সিংয়ে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে আমাদের এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম করে থাকি বিভিন্ন ধরনের মফস্বল শহরে, এবং এটা 1 মাস ব্যাপী হয়। 1 মাস ব্যাপী ধরেন 30 থেকে 50 জনের টিম হয়, তাদের এন্টায়ার খাওয়া, তাদের হাতে কলমের ট্রেনিং থেকে শুরু করে ব্যালেন্স শিট কী করে প্রিপেয়ার করতে হয়, লাভ লস কী করে হিসাব করতে হয়, ব্রেক ইভেন কী করে ক্যালকুলেট করতে হয়, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের আমরা করে নিয়ে তাদেরকে ট্রেনিং দিচ্ছি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের জন্য, এবং তাদেরকে আমরা সার্টিফিকেট দিচ্ছি, এবং আলটিমেটলি তাদেরকে আমরা ফাইন্যান্সিংয়ের ব্যবস্থা করছি ওখান থেকে যাদের, এবং এদের ভিতরে অনেকেই আছে যারা অল্প বিস্তর বিজনেস করে, তাদের বিজনেসকে কী করে বড় করা যায়, তাদের বিজনেসকে কী করে সাস্টেনেবল করা যায়, সেটার উপরে কিন্তু আমরা দিচ্ছি। এবং এই খরচটা পুরোপুরি আমাদের ব্যাংকের কিছু খরচ আছে, এবং ম্যাক্সিমাম খরচটা বেয়ার করতেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থ্রু বাংলাদেশ ব্যাংক। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য এরিয়া। এই জিনিসটাকে যদি আমরা একটু বড় আকারে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দিতে পারি, বিকজ আমার কাছে মনে হয় যে এই যে ফাইন্যান্সিয়াল যে ফ্যাসিলিটিগুলো আছে, এই ফাইন্যান্সিয়াল লিটারেসিটাই নাই আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে। তারপরে ফাইন্যান্সিয়াল লিটারেসি বাড়াতে হবে। কারেক্ট, একটা পয়েন্ট পেলাম। কারেক্ট। একটা ওই নাম্বার 2 হচ্ছে দে ডোন্ট নো হাউ টু ইউজ দ্য ফাইন্যান্সিয়াল ইকুইপমেন্ট। তারা এটিএম কি জানে না, তারা কার্ড কি জানে না, তারা সে কি করে লোন অ্যাপ্লাই করতে হয় সেগুলো জানে না। তো সেই যে আপনার যে ফাইন্যান্সিয়ালি, এখন তো ব্যাংকিং মানেই হচ্ছে আপনার মোবাইলে অ্যাপস আছে, এখান থেকে থ্রু দিয়ে ইউ ক্যান ওপেন ইউর অ্যাকাউন্ট, ইউ ক্যান অ্যাপ্লাই ইউর লোন, ইউ ক্যান গেট ইউর ডিসবার্সমেন্ট, এভরিথিং ইজ দেয়ার। সো ওই যে ব্যাংকিং ফাইন্যান্সিয়াল এডুকেটেড হতে হবে, এবং বাংলাদেশ ব্যাংকের যে আপনার মাইক্রো ফাইন্যান্সের উপরে যে সমস্ত ইনসেন্টিভ গুলা বাংলাদেশ ব্যাংক দিয়ে থাকে সেগুলো নিয়ে জানতে হবে, এবং সেগুলোকে অ্যাভেল করতে হবে, এবং সেগুলো অ্যাভেল করে সেগুলো কি করে রিপেমেন্ট করতে দিতে হয় সেই ইয়েটা থাকতে হবে। তাহলে এই জিনিসটাকে যদি আমরা অনেক বেশি আকারে নিচে লেভেলে আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে জনাব মুর্তজা, আপনার অত্যন্ত মূল্যবান পরামর্শ আমরা শুনলাম। আমি আবার যাচ্ছি আমাদের ইফসার জনাব আরিফুর রহমানের কাছে। আপনি কাজ করতে গিয়ে বিভিন্ন সেক্টরের সাথে কাজ করেছেন, দ্যাট ইজ রেগুলেটরের সাথে কাজ করেছেন, ব্যাংকের সাথে কাজ করেছেন, এবং অপারেশনাল অ্যাক্টিভিটিস অনেকের সাথে কাজ করেছেন। কোথাও কোনো ধরনের প্রবলেম আপনি পেয়েছেন কিনা, বা টোটাল এই ডেভেলপমেন্টের জন্য, ফাইন্যান্সিয়াল সেক্টরের জন্য আপনার অভিজ্ঞতার আলোকে আপনার চাওয়া পাওয়া এবং পরামর্শ দুইটাই যদি আমাদেরকে একটু বলেন। জি, ধন্যবাদ। প্রথম হচ্ছে যে আমাদের এই বেসরকারি পর্যায়ে আমাদের যে এনজিও এমএফআই কার্যক্রম, এটা তো ধরেন আমাদের নির্ধারিত আমাদের যে রেগুলেটর আছে, অর্থাৎ আমাদের একটা প্রতিষ্ঠান যখন শুরু হয় তখন তো আমাদের সরকারের যে কতগুলো রেজিস্ট্রেশন অথরিটি আছে তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন নিতে হয়। দেন পরবর্তীতে হচ্ছে মাইক্রো ফাইন্যান্সিংয়ের জন্য হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। অর্থাৎ অথরিটি তৈরি হওয়ার অনেক আগে থেকে কিন্তু প্রতিষ্ঠানগুলো কাজ করছে এবং একটা ফাইন্যান্সিং মডেল তৈরি করেছে এবং ভালোভাবে কাজ করছে। পরে যখন আপনার রেগুলেটর কর্তৃপক্ষ আসলো, আমরা অত্যন্ত খুশি যে, কারণ এর মাধ্যমে আমাদের কাজগুলোকে একটা সরকারিভাবে একটা স্বীকৃতি প্রদান এবং একটা নিয়ন্ত্রণ এবং পাশাপাশি সহযোগিতা প্রদানের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আসলে কি চাই, আমরা কাজ করতে গিয়ে আমাদের কিছু পলিসি আমরা সাপোর্ট দরকার, আমাদের এই জন্য দরকার যে আমরা রেগুলেটরের কাছ থেকে আমরা সেই পলিসি সাপোর্ট পরামর্শ কি আছে? জি, আমাদের যেটা পরামর্শ, আমাদের চাহিদার প্রেক্ষিতে পরামর্শ আমরা বলবো, সেটা হচ্ছে এই যে আমরা পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে প্রায় 700-র অধিক এখন এমআর-এর আপনার নিবন্ধিত বা সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানগুলো এখন মোটামুটি একটা যে রেগুলার রিপোর্টিং আপনার সিস্টেম এবং একটা কোঅর্ডিনেশন আছে। প্রত্যেকটা জেলায় কিন্তু এমআর-এর সিলেক্টেড একটা লিড অর্গানাইজেশন আছে যারা এটা কোঅর্ডিনেট করছে। আমরা জেলা এবং বিভাগীয় পর্যায়ে সরকারি প্রশাসনের সাথে আমাদের একটা কোঅর্ডিনেশন হয়েছে। এগুলো কিন্তু আমাদের দাবির প্রেক্ষিতে, কারণ আমরা দেখেছি যে আমাদের নিজেদের মধ্যে অনেক অসমন্বয়তা থাকার কারণে আমাদের ওভারল্যাপিং হয় আমাদের একই ক্লায়েন্টকে। তো এটাকে আরো কিভাবে কার্যকরী করা যায়, অর্থাৎ এটা আমি রোধ করার জন্য কিভাবে আমরা দ্যাট ইজ সিএবি কে আমরা কিভাবে আমাদের যেমন সিআইবিটা, যেমন ব্যাংকিং ক্ষেত্রে সিআইবিটা যেভাবে কার্যকরী, আমাদের একটা উদ্যোগ নেওয়া হয়েছে এটাকে যত দ্রুত সম্ভব যাতে আপনার বাস্তবায়ন হয়। তাহলে যেটা হবে যে আমরা একটা ক্লায়েন্টকে আমরা
অনেকগুলো প্রতিষ্ঠান একসাথে যাতে আমরা ফাইন্যান্সিং আপনার না করি। পয়েন্ট আমরা পেয়েছি, থ্যাংক ইউ। আমাদের এই অনুষ্ঠানে শাহজালাল ইসলাম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, আমরা সত্যি আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ইফসার সদ্য নির্বাহী পরিচালক মহোদয়ের কাছে। আপনারা দুইজন জ্ঞান পিপাসু এসে আজকে আমাদের এই অনুষ্ঠানে যে জ্ঞান গর্ভ আলোচনা করেছেন, এই আলোচনা আমাদের জন্য অনেক কাজে লাগবে এবং এই কার্যক্রম দেখে আমাদের পরবর্তী যে সকল প্রতিষ্ঠান আছে তাদের অভিজ্ঞতার জন্য এটা খুবই প্রয়োজন হবে। শুধু দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আমাদের দুজন অতিথিদেরকে নিয়ে আপনাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করলাম। এই ধরনের আলোচনা আমরা ভবিষ্যতেও করব। আশা করছি আবার আপনাদের সাথে আমাদের দেখা হবে এবং ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।